বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা তোমাদের এসএসসির ফিজিক্স বইয়ের আলোর প্রতিফলন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আলোর প্রতিফলন বলতে আসলে আমরা কি বুঝি? আলো যদি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তলে তোমার বাধা পেয়ে যদি আগের মাধ্যমেই ফিরে আসে, তখন সেটাকে আমরা আলোর প্রতিফলন বলি। এখন আলোর প্রতিফলনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আলোর ফলন চ্যাপ্টারের আমাদের যেই তোমার চিত্রগুলি আছে, তো চিত্রগুলি দেখার আগে প্রথমে আমরা দর্পণ সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। যে আলোর প্রতিফলনের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বা পুরা চ্যাপ্টারটাই হচ্ছে এর উপর, যে দর্পণ। দর্পণ কি? দর্পণ হচ্ছে যে যার মধ্যে আলোর প্রতিফলন ঘটে, অর্থাৎ একটা দর্পণের এক পাশে আলোর প্রতিফলন ঘটবে, আরেক পাশে ওই দেওয়া থাকবে, তোমার প্রলেপ দেওয়া থাকবে। তো দর্পণ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গোলীয় দর্পণ আর আরেকটা হচ্ছে তোমার সমতল দর্পণ। গোলীয় দর্পণ প্রথমে লিখি আমি সমতল দর্পণ। আর 2 নম্বর হচ্ছে গোলীয় দর্পণ। সমতল দর্পণ কি? সমতল দর্পণের চিত্রটা তোমরা যদি দেখো এইভাবে, যে একদম সোজা একটা দর্পণ, এই দর্পণের এক পাশ থাকবে তোমার হচ্ছে প্রলেপ দেওয়া থাকবে, এই পাশটাতে আলো প্রতিফলিত হবে, অর্থাৎ এই পাশে যদি আলো আসে তো আলো প্রতিফলিত হয়ে সে আগের মাধ্যমে ফিরে যাবে, অপর মাধ্যমে সে যাবে না। তো এইটা হচ্ছে আলোর প্রতিফলন। এবং এই যে দর্পণটা, যেটা সোজা একদম দর্পণ, যার এক পাশে আলোর প্রতিফলন ঘটে এবং আরেক পাশে প্রলেপ দেওয়া থাকে, তাকে বলা হয় হচ্ছে সমতল দর্পণ। এখন গোলীয় দর্পণ কি? গোলীয় দর্পণ বুঝতেই পারতেছো, তোমার বক্রাকৃতি বা গোলাকৃতি একটা দর্পণ হবে। যেমন এইটা একটা গোলীয় দর্পণ, ঠিক আছে? এইটা একটা গোলীয় দর্পণ, এটা গোলকের একটা অংশ আর কি, এটা একটা গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণের তুমি যদি ভিতরের সাইডে প্রলেপ দেওয়া থাকে, বাইরের সাইড মানে উত্তল সাইডটা যদি প্রতিফলক হিসেবে কাজ করে, মানে এইখানে আলো পড়ে যদি আলো চলে যায়, ঠিক আছে, অর্থাৎ উত্তল সাইড বা বাইরের সাইডটা যদি তোমার প্রতিফলক হিসেবে কাজ করে এবং ভিতরের সাইড বা অবতল যে সাইডটা আছে সেটার মধ্যে যে প্রলেপ দেওয়া থাকে, তখন এই দর্পণকে বলা হবে উত্তল দর্পণ। মানে এইটা হচ্ছে উত্তল দর্পণ বলা হবে। আবার যেমন হয় যে এইটাই গোলকের একটা অংশ, তার উত্তল সাইড বা বাইরের সাইড বা উন্মুক্ত সাইডকে উত্তল বলা হয়। উন্মুক্ত সাইডটায় যদি প্রলেপ দেওয়া থাকে এবং ভিতরেরটার মধ্যে যদি আলোর প্রতিফলন ঘটে বা অবতল সাইডে যদি প্রতিফলন ঘটে, তখন এইটাকে বলা হচ্ছে অবতল দর্পণ। আর দর্পণের সবসময় আলোর প্রতিফলন ঘটে, কারণ দর্পণের এক পৃষ্ঠে তোমার প্রলেপ দেওয়া থাকে, তাই আলো কখনোই ওই দর্পণকে ভেদ করে দর্পণের অপর সাইডে সে যেতে পারে না। তো একদম নর্মাল জিনিস যদি আমি বুঝাই, যে দর্পণ হচ্ছে এক সাইডে প্রতিফলন ঘটবে, আরেক সাইডে তোমার কি থাকবে? প্রলেপ দেওয়া থাকবে। আচ্ছা, এখন দর্পণটা যদি সোজা হয় তাহলে সেটা হবে সমতল দর্পণ, আর যদি গোলীয় অংশের হয় তখন সেটা হবে কি? গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের দুইটা পৃষ্ঠ হিসাবে কাজ করতে পারে, যে উত্তল দর্পণটা তোমার উত্তল যে দর্পণটা থাকবে তার উত্তল পৃষ্ঠে প্রতিফলন ঘটবে, অবতল পৃষ্ঠে যেটা ভিতরের পৃষ্ঠ তাকে বলা হয় অবতল বা ভিতরের পৃষ্ঠ, তার মধ্যে প্রলেপ দেওয়া থাকবে। আর অবতল দর্পণ হবে যে অবতল পৃষ্ঠে যেটা ভিতরের পৃষ্ঠ তার মধ্যে আলোর প্রতিফলন ঘটবে আর উত্তল পৃষ্ঠে প্রলেপ দেওয়া থাকবে, তখন সেটাকে আমরা বলবো অবতল দর্পণ। এখন আমাদের 9-10 বইয়ের মধ্যে তোমাদের 5টা চিত্র আছে। সমতল দর্পণের একটা চিত্র, উত্তল দর্পণের একটা চিত্র, আর অবতল দর্পণের হচ্ছে তোমার 5টা চিত্র। টোটাল 7টা চিত্র যদি আমরা এই এই অধ্যায়ের আঁকতে পারি, তাহলে এই অধ্যায়ের বেসিকও শেষ হয়ে যাবে এবং এই চিত্রগুলির মাধ্যমে তোমরা যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবা, কারণ প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের যেই মূল বেসিকগুলি এই 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 চিত্রগুলি থেকে আসবে। তো চলো প্রথমে আমরা চিত্রগুলি আঁকা শিখি। সর্বপ্রথম আমরা গোলীয় দর্পণের তোমার অবতল দর্পণের যে চিত্রগুলি আছে 5টা চিত্র, সেই চিত্রগুলি আঁকব। আচ্ছা,
এখন ওই চিত্র আঁকার সময় তো দর্পণের চিত্র আঁকার আগে গোলীয় দর্পণের প্রথমে আমাদের এই গোলীয় দর্পণ সম্পর্কে একটু ধারণা নিতে হবে। যে ধরো গোলীয় দর্পণ আমরা তো দেখলাম যে সেটা একটা গোলকের অংশ, এইরকম একটা দর্পণ, ঠিক আছে। আচ্ছা, এই গোলীয় দর্পণ, এইটা যে একটা গোলীয় দর্পণ, এর তোমার সে কিন্তু একটা গোলকের বা একটা বৃত্তের অংশ, ঠিক আছে। সে একটা বৃত্তের কিন্তু সে একটা অংশ, অর্থাৎ যে কোনো গোলীয় দর্পণই সেটা অবতল হোক বা উত্তল হোক, সে একটা গোলকের অংশ। তার মানে ওই গোলকের কী আছে বা ওই বৃত্তের কী আছে, একটা কেন্দ্র আছে। এই কেন্দ্রকে বলা হয় ওই যেই দর্পণটা ছিল সেই দর্পণের বক্রতার কেন্দ্র। এবং এই যে দর্পণটা, এই দর্পণের একদম বাইরের বিন্দু, একদম বাইরের বলতে একদম পৃষ্ঠের ঘেঁষে যে বিন্দুটা একদম বাইরের দিকে আছে, যেমন এটা কিন্তু এই বিন্দুটা কিন্তু বাইরের দিকে নেই, আস্তে আস্তে এই বিন্দুটা হচ্ছে সবচেয়ে বাইরের বিন্দু, একে বলা হয় মেরু বিন্দু। মেরু মানে কি? প্রান্ত, অর্থাৎ প্রান্ত বিন্দু। আর এটা কি? বক্রতার কেন্দ্র। সে এই দর্পণটা যে গোলকের বা যে বৃত্তের অংশ, সেই বৃত্তের কেন্দ্রকে বলা হবে ওই বৃত্তের বক্রতার কেন্দ্র। আর এই যে গোলকের যে অংশ, যেই দর্পণটা, এই দর্পণের একদম প্রান্ত বিন্দুকে, একদম বাইরের দিকের বিন্দুকে বলা হবে মেরুবিন্দু। এখন বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুর যোগ করলে যে বিন্দুটা যেই রেখাটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রধান অক্ষ। এই নর্মাল যে জিনিসগুলি সেটা আমাদের একটু জানতে হবে চিত্র আঁকার আগে। এইটা হচ্ছে প্রধান অক্ষ, অর্থাৎ এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এইটা হচ্ছে মেরুবিন্দু, আর বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুর মাঝামাঝি যে বিন্দুটা সেটা হচ্ছে ফোকাস বিন্দু। এখন ফোকাস বিন্দু সম্পর্কে ডিটেলস আমরা ধারণা না নিয়ে চিত্র আঁকার কাজটা করে ফেলি। এই এই বিন্দুটা হবে কি তোমার? এই বিন্দুটা হবে ফোকাস বিন্দু, ঠিক আছে, যে ফোকাস বিন্দু। এবং এই যে অক্ষটা, যেটা তোমার বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দু যোগ করে হয়েছে, তাকে বলা হবে প্রধান অক্ষ, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যে অবতল দর্পণ, যেটা সবসময় মনে রাখবা, এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি ফোকাস বিন্দু, বক্রতার কেন্দ্র, মেরুবিন্দু এবং প্রধান অক্ষ আমি এখানে তোমাদের ডিক্লেয়ার করে দিছি। তোমরা চিত্র আঁকার সময় কী করবা? চিত্র আঁকতে হলে তোমাদের 2-3 ধরনের আলোক রশ্মি সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন ধরো আমার কাছে এটা একটা অবতল দর্পণ আমার কাছে আছে, আমি ধরলাম যে এটা হচ্ছে তার বক্রতার কেন্দ্র এবং এটা হচ্ছে মেরুবিন্দু। এখন এই বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দু দিয়ে যদি আমি যে রেখাটা কল্পনা করব, যে রেখাটা আঁকবো, সেটা হচ্ছে তার প্রধান অক্ষ, ঠিক আছে। যেহেতু এটা তোমার অবতল দর্পণ, তাই এই পাশটা কি থাকবে? প্রলেপ দেওয়া থাকবে আর কি। এবং তোমার বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুর মাঝামাঝি যে বিন্দুটা, তাকে কি বলা হবে? ফোকাস বিন্দু। এখন যেই ক্রাইটেরিয়া মেনটেন করব, যে রশ্মিগুলি ইউজ করে আমরা চিত্রগুলি আঁকবো, সেই রশ্মিগুলি আমাদের আগে জানতে হবে। 1 নাম্বার রশ্মি হচ্ছে যে আমরা যদি প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি কল্পনা করি, যে প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি যাবে, এই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণের উপর আপতিত হয়ে সে প্রধান ফোকাস দিয়ে যাবে। এইটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া, এই যে প্রধান ফোকাস দিয়ে সে যাবে, ঠিক আছে, সে প্রধান ফোকাস দিয়ে যাবে। আচ্ছা, আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে ঠিক এইটার বিপরীত। কীরকম? যে এখানে ধর একটা দর্পণ আছে, আমি বললাম যে এটা হচ্ছে অবতল দর্পণ, এটা তার মেরুবিন্দু এবং এটা বক্রতার কেন্দ্র, এইটা হচ্ছে প্রধান অক্ষ, আর এটা হচ্ছে মাঝামাঝি যে বিন্দুটা সেটা হবে তোমার ফোকাস বিন্দু। ঠিক এটার উল্টা কীরকম? যদি কোনো রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়, যদি কোনো রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়, তাহলে সে প্রধান অক্ষের সমান্তরাল, এই অক্ষটার সমান্তরাল হয়ে প্রতিফলিত হবে। দুইটা কিন্তু একই ধরনের ক্যাটাগরিতে আছে। কীরকম ক্যাটাগরি? যে যদি প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি
অবতল দর্পণে আপতিত হয়, আপতনের পর সে প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে। ঠিক এটার উল্টাটা কীরকম, যদি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে প্রতিফলনের পর সে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে, অর্থাৎ সমান্তরাল হয়ে গেলে প্রধান ফোকাস হয়ে গেলে সমান্তরাল কার, প্রধান অক্ষের। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা চিত্র, আরেকটা রশ্মির যেই জিনিসটা যেটা দিয়ে এই রশ্মিগুলি ব্যবহার করে আমরা চিত্র আঁকবো। 3 নম্বর যে রশ্মিটা থাকবে সেটা হচ্ছে যে আবার আমি ধরলাম যে আমার কাছে একটা দর্পণ আছে, দর্পণ এটা মেরুবিন্দু, এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান অক্ষ, আর এটা হচ্ছে প্রধান ফোকাস। এখন বক্রতার কেন্দ্র দিয়ে, ধরো বক্রতার কেন্দ্র হচ্ছে সি, প্রধান ফোকাস হচ্ছে এফ, আর এটা হচ্ছে মেরুবিন্দু ও ধরলাম। তো এই যে জিনিসটা তোমরা একটু খেয়াল করো যে যদি বক্রতার কেন্দ্র দিয়ে কোনো রশ্মি যায়, যদি বক্রতার কেন্দ্র দিয়ে কোনো রশ্মি অবতল দর্পণের বা প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয়, আপতিত হলে সে ওই বরাবরই প্রতিফলিত হয়ে চলে যাবে, অর্থাৎ এই বক্রতার কেন্দ্র দিয়ে গিয়ে যেই বরাবর যাবে ওই বরাবরই সে কি ফিরে আসবে। ক্লিয়ার? এই 3টা রশ্মির মাধ্যমে আমরা আলোর প্রতিফলনের সকল চিত্র আঁকবো। কি কি? যে প্রধান অক্ষের সমান্তরাল ফোকাস দিয়ে যায়, ফোকাস দিয়ে যায় প্রধান অক্ষের সমান্তরাল, বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, বক্রতার কেন্দ্র বরাবরই কি প্রতিফলিত হয়ে ফিরে আসবে। আরেকটা বৈশিষ্ট্য আমি দেখাচ্ছি যে তোমার অবতল এবং উত্তল দর্পণের পার্থক্যটা কীরকম। অবতল দর্পণ সবসময় প্রতিফলনের পর প্রধান অক্ষের দিকে রশ্মিকে প্রতিফলিত করে। অবতল দর্পণ সবসময়ই আলোক রশ্মি অবতল দর্পণে প্রতিফলিত হয়ে অলওয়েজ প্রধান অক্ষের দিকে আসে, প্রধান অক্ষ থেকে দূরে যায় না। উত্তল দর্পণে ঠিক উল্টাটা ঘটে। উল্টা কীরকম, আমরা যে চিত্র আঁকি তাহলে বুঝতে পারবো। না, এটা একটা উত্তল দর্পণ, তার অবতল সাইড বা ভিতরের সাইড হচ্ছে তোমার প্রলেপ দেয়া আছে, এটা মেরুবিন্দু, এটা বক্রতার কেন্দ্র আমি ধরলাম, তো এটা হচ্ছে ফোকাস বিন্দু। ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, দর্পণের ভিতর সাইডে তো থাকবে না, দর্পণের বাইরের সাইডে প্রতিফলকের দিকে বস্তু থাকবে বা আলো পড়বে। ধরো আমি এখানে বললাম যে আলো প্রধান অক্ষের সমান্তরাল হয়ে এর উপরে পড়তেছে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে। এখন প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যদি পড়ে তাহলে আমরা কি জানি, সে প্রধান ফোকাস দিয়ে যায়, কিন্তু এইটা তো উত্তল দর্পণ। উত্তল দর্পণ কখনোই আলোকে প্রতিফলিত করে এই প্রধান অক্ষের দিকে নিয়ে আসবে না, প্রধান অক্ষ থেকে দূরে নিয়ে যাবে। তাই এই যে প্রধান অক্ষ থেকে দূরে নিয়ে যাবে, সে এইভাবে দূরে নিয়ে যাবে, একটু খেয়াল করো, সে এইভাবে দূরে নিয়ে যাবে। এখন আলো তোমার উত্তল দর্পণে আপতিত হয়ে এই পথে মানে প্রধান অক্ষের থেকে বাইরের দিকে, আর এটা দেখো এইটা কি হয়েছে, এই তোমার আপতিত হয়েছে প্রধান অক্ষের দিকে আসছে, আর এটা কি আপতিত হয়েছে প্রধান অক্ষের বাইরের দিকে গেছে। ঠিক আছে? কারণ এটা হচ্ছে প্রতিফলক সাইড, এখানে তো প্রলেপ দেয়া আছে, এর ভিতর তো সে ঢুকতে পারবে না। এখনও সে একটা বৈশিষ্ট্য বজায় রাখছে। কি বৈশিষ্ট্য? যে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যদি একটা আলোক রশ্মি আপতিত হয় তাহলে আমরা জানি যে সেটা প্রধান ফোকাস দিয়ে যায়। প্রধান ফোকাস দিয়ে যায় কোন দর্পণে? অবতল দর্পণে, কারণ অবতল দর্পণ প্রধান অক্ষের দিকে নিয়ে যায়। উত্তল দর্পণ তার প্রধান অক্ষের দিকে নিয়ে যায় না, তাহলে সে প্রধান ফোকাস দিয়ে কিভাবে যাবে? সে প্রধান ফোকাস দিয়ে যাবে না, কিন্তু মনে হবে সে প্রধান ফোকাস দিয়ে বের হচ্ছিল। খেয়াল করছো কিনা? এই আপতিত এই প্রতিফলিত রশ্মিটার দিকে তাকাইলে মনে হয় না সে প্রধান ফোকাস থেকে বের হইছে। অর্থাৎ যদি অবতল দর্পণ হয় তাহলে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে সে একদম বাস্তবিক ক্ষেত্রে প্রধান ফোকাস দিয়ে যাবে, আর যদি উত্তল দর্পণ হয় তাহলে সে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে মনে হবে যে প্রধান ফোকাস থেকে বের হয়েছে, প্রধান ফোকাস দিয়ে যায় নাই। তবে প্রধান ফোকাস কেন্দ্রিক ব্যাপারটা দুইটা দর্পণের মধ্যেই থাকবে। একটা মনে হবে একটা প্রধান ফোকাস দিয়ে রিয়েলি যাবে, বাস্তবে যাবে, আরেকটা প্রধান ফোকাস দিয়ে যাবে না, মনে হবে যে প্রধান ফোকাস দিয়ে সে বের হইছে। অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল রেখা অবতল দর্পণে প্রধান ফোকাস দিয়ে যাবে, আর উত্তল দর্পণে মনে হবে প্রধান ফোকাস দিয়ে সে বের হচ্ছে। ঠিক আছে?
তো এই জিনিসগুলি আমাদের একটু মাথায় রাখতে হবে। তো চলো এবার রশ্মি চিত্রের ব্যাখ্যাটা দেখলাম। এই রশ্মিগুলি দিয়ে আমরা এখন যে কোনো চিত্র আঁকতে পারবো। তো এখন দর্পণের চিত্র, প্রথমে অবতল দর্পণের 5টা চিত্র আঁকবো আমরা। তো অবতল দর্পণের চিত্র আঁকার আগে আমরা একটু আগে থেকেই জিনিসটা তোমার ম্যানেজ করে নিই। কীরকম, যে ধরো আমরা আগে প্রথম প্রধান অক্ষটা আঁকি। তো প্রধান অক্ষ কীভাবে আঁকা হয়, আমি প্রধান অক্ষ আঁকতেছি। আমি প্রধান অক্ষ আঁকলাম। এই প্রধান অক্ষের মধ্যে আমি ধরো বললাম যে এইটা হবে মেরুবিন্দু 10, ঠিক আছে। এর 3 ঘর পরে তুমি একটা দাগ দাও। কেন দাগ দিতে বলতেছি, 7 আর এই 3 ঘর হচ্ছে 4, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো, আমি এই যে দাগগুলি দিলাম তোমার 3 সেন্টিমিটার করে, এইটাকে ধরবো আমি মেরুবিন্দু, আর এইটা হবে কি বক্রতার কেন্দ্র। এবং আমি জানি বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুর মাঝামাঝি বিন্দু কি ফোকাস বিন্দু। মানে আমি আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে গেলাম, আগে থেকে আমি ঘটনা এইখানে ঘটিয়ে দিলাম। তাহলে এই যে বক্রতার কেন্দ্র, আমি জানি যে বক্রতার কেন্দ্র দিয়েই তো আমি তোমার বস্তুর যে বৃত্তের চাপটা আছে বা দর্পণটা আছে সেটা আঁকবো। আমি এখানে রাখলাম, রাখার পরে আমি এই মাপটা নিলাম। এই মাপ নেওয়ার পরে আমি এই যে আমি দর্পণটা আঁকে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা হচ্ছে দর্পণের মেরুবিন্দু, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। কারণ এইটাকেই কেন্দ্র ধরে আমি বৃত্তচাপটা আঁকছি। ধরলাম আমি সি, এইটা এফ ফোকাস বিন্দু, এইটা আমি ধরলাম ও মেরুবিন্দু। এখন আমি যে অবতল দর্পণের চিত্রগুলি আঁকবো, চিত্রগুলির ক্রাইটেরিয়া হবে তোমার 5টা চিত্র। 5টা চিত্র কীরকম, যে মেরুবিন্দু এবং ফোকাস বিন্দু বা এই যে ফোকাস দূরত্বটা, মেরু থেকে ফোকাস বিন্দু দূরত্বকে বলা হয় ফোকাস বিন্দু দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। মেরু থেকে বক্রতার কেন্দ্রের দূরত্বকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। বুঝেই গেছো যে বক্রতার ব্যাসার্ধ থেকে ফোকাস দূরত্ব হচ্ছে অর্ধেক, এটা আমরা আগে থেকে জানি, বা এটার বেসিক পরে দেখবো আমরা, এটা আমরা আগে চিত্রগুলি আঁকি। তো এখানে রিজিয়ন 3টা, একটা হচ্ছে এই রিজিয়নটা, একটা হচ্ছে এই রিজিয়ন, আরেকটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরের রিজিয়ন। 3টা রিজিয়নে বস্তু রাখলে কীরকম বিম্ব গঠিত হয় সেটা আমরা দেখব। এবং বিন্দু হচ্ছে এখানে মেরুবিন্দু বাদে 2টা বিন্দু, একটা ফোকাস বিন্দু, একটা বক্রতার কেন্দ্র। তাহলে ফোকাস বিন্দুতে আমরা বস্তু রাখবো এবং বক্রতার কেন্দ্র আমরা বস্তু রাখবো। তাহলে এই 3 রিজিয়নের জন্য 3টা, আর এই 2টা বিন্দুর জন্য 2টা, মানে টোটাল 5টা চিত্র রাখবো। তো প্রথমে আমরা যে রিজিয়নটা নিব সেটা আমি ধরি যে ফোকাস বিন্দুর কম দূরত্বে, অর্থাৎ মেরু এবং ফোকাস বিন্দুর মাঝামাঝি যদি আমি বস্তু রাখি তাহলে তার চিত্রটা কীরকম হবে। তো চলো প্রথমে আমরা তোমার চিত্রটা বস্তু আঁকি। এইখানে আমি বস্তুটা রাখছি, এইখানে বস্তু রাখা হয়েছে। আচ্ছা, একটা লম্ব আঁকবো আর কি। লম্ব কীভাবে আঁকে, লম্ব হচ্ছে তোমার এই যে দাগগুলি আছে, এই দাগগুলি তুমি এই প্রধান অক্ষের সাথে মিলাই ফেলবা। মিলিয়ে ফেলার পর তুমি এখানে দাগ দিয়ে দিবা, সেটা অটোমেটিক্যালি লম্ব হয়ে যাবে। তো আমরা যে রশ্মি চিত্রগুলির ব্যাখ্যা দেখছিলাম, যে একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান ফোকাস হয়ে যায়, আরেকটা প্রধান ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বের হয়, আরেকটা হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে গেলে বক্রতার কেন্দ্র দিয়েই বের হয়। ওই রশ্মি চিত্রের মাধ্যমে আমরা চিত্রটা আঁকবো। কীরকম, যে ধরো যেহেতু এটা হচ্ছে তোমার অবতল দর্পণ, তাই এর বাইরের দিকে প্রলেপ দেওয়া থাকবে আর কি, থাকলো। এখন আমরা প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি টানবো, প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি টানতেছি। এখন এই যে প্রধান অক্ষের সমান্তরাল টানলাম। প্রধান অক্ষের সমান্তরাল হলে রশ্মি কি দিয়ে যায়, রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যায়, যেটা আমরা দেখছি, ঠিক আছে। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়। আরেকটা হচ্ছে কি, যে আরেকটা রশ্মি আমি জানি যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে সে বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে আসে। অর্থাৎ রশ্মিটা এখন বক্রতার কেন্দ্র বরাবর যাবে এবং বক্রতার কেন্দ্র বরাবরই আবার কি ফিরে আসবে। অর্থাৎ বক্রতার কেন্দ্র বরাবর গেল, বক্রতার কেন্দ্র বরাবরই আবার ফিরে আসলো।
এই যে দুইটা রশ্মি প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে, এটা কিন্তু পরস্পরের সাথে কখনো মিলিত হবে না। কারণ কি? কারণ তাদের মাঝখানে দূরত্ব কিন্তু বাড়তেছে, খেয়াল করছো? তাদের দূরত্ব এখানে যে দূরত্ব ছিল এর থেকে বেশি, মানে এটা ছড়ায় যেতেছে। ছড়ায় গেলে তারা তো মিলিত হবে না। তাহলে কোন জায়গায় মিলিত হয়েছিল বলে মনে হইতে পারে? তুমি এইখানে এই যে রশ্মিটা, তাকে যদি তুমি একটু বাড়ায় দাও, তুমি বাড়ায় দিলা, ঠিক একইভাবে তুমি যদি এই রশ্মিটাকেও একটু বাড়ায় দাও পিছনের দিকে, তুমি দেখবা যে এই বিন্দুতে তারা কি হয়েছে? পরস্পর মিলিত হয়েছে। তার মানে আমার যেই বস্তুটা এখানে ছিল, এই বস্তুর বিম্ব এইখানে গঠিত হয়ে গেছে। এটাই হচ্ছে তার বিম্ব। এইখানে কিন্তু এই যে বস্তু, মানে এইটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম, এই যে বস্তুটার বিম্ব এখানে যে গঠিত হইল, এই যে রশ্মিগুলি যারা প্রতিফলিত হইছে, প্রতিফলনের পর কি তারা কি আসলে মিলিত হইছে? মিলিত হয় নাই। তারা মনে হইতেছে কোনো একটা বিন্দু থেকে মিলিত হয়ে চলে আসতেছে। বাস্তবে যদি কোনো বিম্ব আলোর রশ্মিগুলোর মিলনের ফলে তৈরি না হয়, তাহলে সেটাকে বলা হয় অবাস্তব বিম্ব। আর যদি রশ্মিগুলি আসলে মিলিত হয় বাস্তবে, তাহলে সেই বিম্বটা হবে বাস্তব বিম্ব। এখানে তো রশ্মিগুলি মিলিত হয় নাই, ঠিক আছে? রশ্মি মিলিত না হলে তারা কখনোই বাস্তব বিম্ব হবে না, তারা হবে কি? অবাস্তব বিম্ব। তার মানে আমি যদি মেরুবিন্দু এবং ফোকাস বিন্দুর মাঝামাঝি বস্তু রাখি, তাহলে আমি কি বিম্ব পাই? আমি অবাস্তব বিম্ব পাই, এবং সেটা দর্পণের অপর পাশে পাই, সোজা পাই। বস্তু যেই যেই দিকে আছে বিম্বটাও সেই দিকে আছে, এবং বিবর্তিত মানে বড় বিম্ব পাই। এবার আরেকটা রশ্মি আঁকি। ঠিক একইভাবে আমরা প্রধান অক্ষের সমান্তরাল নিব। প্রধান অক্ষের সমান্তরাল যেই প্রধান অক্ষটা প্রথমে আঁকবো আর কি। হ্যাঁ, প্রধান অক্ষ আমরা আঁকতেছি। এইখানের প্রধান অক্ষটা আঁকলাম। আমি আবারও 10-এর মধ্যে দাগ দিয়ে দিলাম, তারপর 3 ঘর পরে 7-এ দাগ দিলাম, 7-এর 3 ঘর পরে 4-এ দাগ দিলাম। অর্থাৎ 4 হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। এখন এই 4 থেকে আমি চিত্রটা আঁকা শুরু করবো আর কি। 4 থেকে আমি এর মাপ নিয়ে আমি চিত্রটা আঁকলাম। তো এইটা হচ্ছে আমার দর্পণ, এইটা হচ্ছে আমার দর্পণ। এখন এই দর্পণের আমি বললাম যে প্রথমে এই রিজিয়ন থেকে আমরা তোমার চিত্রটা আঁকছি। এখন এই বিন্দুতে বস্তু থাকবে। এই বস্তু রাখার পর, এই বস্তু থাকলে চিত্রটা কীরকম হবে, বিম্ব কিভাবে গঠিত হবে, সেইটা আমরা এখন বের করব। বস্তু হচ্ছে এইটা একদম ফোকাস বিন্দুতে। তো আমাদের সেই আগের ঘটনা, এটা বক্রতার কেন্দ্র, এইটা ফোকাস বিন্দু, এইটা হচ্ছে তোমার মেরু। সেই আগের ঘটনা কি, যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি যাবে। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি যাওয়ার পর প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি তোমার অবতল দর্পণে আপতিত হলে সে কি হবে? ফোকাস বিন্দু দিয়ে যাবে। সে ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে, গেল। আবার আরেকটা কি আছে, যে যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, মানে বক্রতার কেন্দ্র দিয়ে যদি সে যায়, ঠিক আছে, যদি এখন আরেকটা হচ্ছে, আরেকটা রশ্মি ছিল যে যদি সে বক্রতার কেন্দ্র বরাবর যায়, তাহলে বক্রতার কেন্দ্র বরাবরই সে কি হবে? ফিরে আসবে। ঠিক আছে, যদি বক্রতার কেন্দ্র বরাবর যায়, তাহলে বক্রতার কেন্দ্র বরাবরই সে ফিরে আসবে। এই যে দুইটা রশ্মি তুমি দেখতে পাচ্ছ, এই দুইটা রশ্মি হচ্ছে সমান্তরাল রশ্মি। অর্থাৎ তারা কখনো এইখানেও মিলিত হবে না, ওই জায়গায় গেলেও মিলিত হবে না। তুমি যে এটাকে একটু বাইরের দিকে ডট ডট দিয়ে দেখাও, এটা ডট ডট দেওয়ার মানে কি? এখানে আসলে রশ্মি ঢোকে নাই, মনে হচ্ছে যে রশ্মি ওই জায়গা থেকে আসছে, এরকম একটা জিনিস আর কি, অবাস্তব।
তার মানে অবাস্তবভাবেও রশ্মিদ্বয় কখনো মিলিত হবে না এবং বাস্তবভাবেও রশ্মিদ্বয় কখনো মিলিত হবে না। অর্থাৎ যদি আমি ফোকাস বিন্দুতে কোনো বস্তু রাখি, তাহলে তার বাস্তব বিম্ব অসীমে গঠিত হবে, অবাস্তব বিম্ব অসীমে গঠিত হবে এবং সে অনেক বিবর্ধিত হবে, অনেক বড় হবে বিম্বটা, বাস্তবে অনেক বড় হবে, অবাস্তবে অনেক বড় হবে এবং গঠিত হবে কি সে অসীমে। বাস্তব বিম্ব তৈরি করতে পারে এখানে মিলে, আবার অবাস্তব বিম্ব সে তৈরি করতে পারে। অর্থাৎ আমি যদি কোনো বস্তুকে অবতল দর্পণের ফোকাসে ফেলতে পারি, তাহলে তার দর্পণ দুই ধরনের হতে পারে, অবাস্তব হতে পারে, বাস্তব হতে পারে, সোজা হতে পারে, আর বাস্তবের ক্ষেত্রে উল্টো হতে পারে। তবে দুই ক্ষেত্রেই সে অনেক বিবর্ধিত হবে, অত্যন্ত বিবর্ধিত, মানে অনেক বড় হবে আর কি। এবার হচ্ছে 3 নম্বর চিত্র। 3 নম্বর চিত্রটা কীভাবে একটু খেয়াল করো। ঠিক আগের মতো আমরা প্রধান অক্ষটা আঁকবো। দাগ দিলাম প্রধান অক্ষ, একইভাবে 10-এ আমি একটা দাগ দিলাম, তারপরে 7-এ এর 3 ঘর পর 4-এ একটা দাগ দিলাম। এখন আমি দর্পণটা আঁকবো। একটা দর্পণ আঁকা হলো। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে মেরুবিন্দু, এটা বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস বিন্দু, তার মাঝামাঝি আর কি। চিত্র আঁকার সময় আমি এই জিনিসটা করছি। এখন আমি দেখছিলাম যে এই রিজিয়নের মধ্যে বস্তু রাখছি, ফোকাস বিন্দুতে রাখছি। এবার ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি কোনো এক জায়গায় বস্তুটা রাখবো আমি। তো বস্তুটা আমি রাখি এখানে, বস্তু আমি এখানে রাখলাম, ঠিক আছে, বস্তু আমি এখানে রাখলাম। ঠিক আগের অবস্থা কীরকম? আচ্ছা, এখানে তো উত্তল সাইডে পাড়া লাগান দেয়া আছে, কারণ এটা হচ্ছে অবতল দর্পণ। এখন একই ঘটনা ঘটবে আগের মতো, যে প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি যাবে, গেল প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি গিয়ে সে কি করবে? সে ফোকাস বিন্দু দিয়ে যাবে। এই রশ্মি চিত্রের ব্যাখ্যা আমরা দেখছি, সে তোমার ফোকাস বিন্দু দিয়ে গেল। এখন আরেকটা হতে পারে যে সে প্রধান ফোকাস দিয়ে যায়, সে প্রধান ফোকাস দিয়ে যায় এবং সে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বের হয়। একই জিনিস, প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে গেলে প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে সে বের হবে। এই যে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে সে বের হয়ে গেল, তো এখানে সে মিলিত হয়েছে, তার মানে বিম্বটা ঘটিত হইতেছে তোমার এই জায়গাতে, এইখানে বিম্বটা গঠিত হইল। অর্থাৎ এই যে বিম্ব এক্স ওয়াই, তার বিম্ব বস্তু, তার বিম্ব গঠিত হচ্ছে তোমার ওয়াই প্রাইম আর হচ্ছে এক্স প্রাইম, এবং এটা বাস্তব বিম্ব। এরপর আরেকটা কি? বক্রতার কেন্দ্রে। তো চলো একই রকমভাবে আমরা প্রধান অক্ষ আগে আঁকে ফেলি। আঁকলাম, 10-এ একটা দাগ দিলাম যেটা মেরুবিন্দু, 7-এ হচ্ছে ফোকাস বিন্দু, আর 4 হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। এখন আমি চিত্রটা আঁকবো আর কি। তাহলে এইটা হচ্ছে আমার অবতল দর্পণ। এখন তোমার বস্তুটা কই থাকবে? এখন বস্তু থাকবে বক্রতার কেন্দ্রে। এখন বক্রতার কেন্দ্রে বস্তু থাকার একটা সুন্দর একটা মিনিং আছে। কি মিনিং? যে যদি আমি বস্তুকে বক্রতার কেন্দ্রে রাখি, বিম্বটাও বক্রতার কেন্দ্রেই তৈরি হবে, এবং বস্তু যেই আকারের, যে আকৃতির, যেই দৈর্ঘ্যের, বিম্বটাও ওই দৈর্ঘ্যেরই তৈরি হবে। তা আমরা এখানে একটু চোরামি করবো আর কি, খাস বাংলায়। কীরকম? যে আমরা এইখানে রশ্মির আগে বস্তুর সাথে বিম্ব আঁকে ফেলবো। ধরো এইটা হচ্ছে, আমি বললাম তোমার বস্তু, এবং নিচে কি
বিম্ব, অর্থাৎ একই মাপের বস্তু আঁকলাম, নিচে একই দিকে লম্বভাবে বিম্ব এঁকে ফেলছি টেকনিক্যালি, বস্তু এবং বিম্ব। ঠিক আছে, এখন আমরা রশ্মির মাধ্যমে এইটাকে মিলাবো আর কি। টেকনিক্যালিটি মানে টেকনিক্যালভাবে আমরা এই জিনিসটা এঁকে ফেললাম যে আমি জানি যে বস্তুটা যদি আমি বক্রতার কেন্দ্রে রাখি তাহলে বিম্বটা কই হবে, বক্রতার কেন্দ্রেই তৈরি হবে এবং একই দৈর্ঘ্যের তৈরি হবে এবং উল্টো দিকে যাবে। তাহলে আমি একই দৈর্ঘ্যের বস্তু এবং বিম্ব এঁকে ফেলি এবং লম্বভাবে একই, তার মানে তো বিম্ব তৈরি হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে রশ্মি চিত্রের মাধ্যমে এদেরকে মিলানো, আর কিছুই না। এখন এই জায়গা থেকে একটা রশ্মি যাবে, প্রধান অক্ষের সমান্তরাল, অবশ্যই প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি গেল, গিয়ে সে কী হবে, প্রধান ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, প্রধান ফোকাস দিয়ে সে যাবে, প্রধান ফোকাস দিয়ে সে চলে গেল। ঠিক আছে, প্রধান ফোকাস দিয়ে সে গেল। আবার কি হবে, মানে এই জায়গায় কিন্তু মিলতে হবে। আবার সে কি করলো, প্রধান ফোকাস দিয়ে যাবে এবং প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বের হবে। প্রধান ফোকাস দিয়ে গেল এবং প্রধান অক্ষের সমান্তরাল হয়ে এখন সে বের হবে আর কি। এখন সে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে সে যাচ্ছে, অর্থাৎ প্রধান ফোকাস দিয়ে সে আসলো, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে আসলো, অর্থাৎ এই বিন্দুতে সে মিলিত হলো। অর্থাৎ আমরা যদি বক্রতার কেন্দ্রে বস্তু রাখি তাহলে বক্রতার কেন্দ্রে বিম্ব পাবো এবং বিম্বটা হবে বস্তুর সমান এবং উল্টো দিকে। এবার আমরা আরেকটা চিত্র দেখব। আরেকটা চিত্রের জন্য আমরা চলো আবার সেই দর্পণটা এঁকে ফেলি। আমরা প্রথমে প্রধান অক্ষ আঁকবো, আঁকলাম, আমরা 10-এ একটা দাগ দিলাম, 7-এ এবং হচ্ছে 4-এ, অর্থাৎ 4 হচ্ছে আমার সেই আগের বক্রতার কেন্দ্র এবং এই জায়গার যেটা থাকতেছে সেটা হচ্ছে মেরুবিন্দু। ঠিক আছে, আচ্ছা, তো আমরা দর্পণটা আঁকলাম, এই জায়গায় আমরা প্রলেপ দিয়ে দিলাম কারণ এটা অবতল দর্পণ। এখন বস্তু থাকবে হচ্ছে তোমার বক্রতার কেন্দ্রের বাইরে। তো বক্রতার কেন্দ্রের বাইরে যদি থাকে আমরা এই জায়গায় একটা তোমার বস্তু আঁকলাম। ঠিক আছে, এখন এইটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র, এটা ফোকাস বিন্দু, এটা হচ্ছে মেরুবিন্দু। এখন ওই আগের চিত্র কীরকম, যে প্রধান অক্ষের সমান্তরাল যাবে, গিয়ে রশ্মিটা প্রধান ফোকাস দিয়ে বের হবে, বের হইল, প্রধান অক্ষের সমান্তরাল গেল, প্রধান ফোকাস দিয়ে বের হইল। আরেকটা কি, আরেকটা হচ্ছে সে প্রধান ফোকাস দিয়ে যাবে, সে প্রধান ফোকাস দিয়ে যাবে এবং প্রধান অক্ষের সমান্তরাল হয়ে সে বের হবে। প্রধান ফোকাস দিয়ে গেল এবং প্রধান অক্ষের সমান্তরাল হয়ে সে এখন যাবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে সে বের হলো। তাহলে এই বিন্দুটাতে তারা মিলিত হয়েছে। তাহলে এইটাই হচ্ছে যেই বস্তুটা ছিল তার বিম্ব। এবার হচ্ছে আমরা উত্তল দর্পণের চিত্র হচ্ছে একটা, উত্তল দর্পণের চিত্র আঁকবো এখন ঠিক আগের মতোই। তুমি প্রধান অক্ষটা আঁকো, এইটা হচ্ছে তোমার মেরুবিন্দু, এইখানে আমি প্রধান ফোকাস নিলাম, এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এবার চিত্রটা আঁকতেছি আমি। ঠিক আছে, আচ্ছা, এইটা যেহেতু উত্তল দর্পণ তাই উত্তল সাইডে তোমার অবতল সাইডে প্রলেপ থাকবে। আচ্ছা, অবতল সাইডে প্রলেপ থাকবে আর উত্তল সাইডটা খালি থাকবে, অর্থাৎ উত্তল সাইডে প্রতিফলন ঘটবে, অর্থাৎ উত্তল সাইডে আমি বস্তু রাখবো। ধরো উত্তল সাইডে আমি বস্তু রাখলাম, এই বস্তু থেকে আলো প্রধান অক্ষের সমান্তরাল হয়ে পড়বে উত্তল দর্পণের উত্তল পৃষ্ঠে, পড়ল।
আমরা জানি যে উত্তল দর্পণ কখনোই প্রতিফলনের পর প্রধান অক্ষের দিকে আসে না, প্রধান অক্ষ থেকে দূরে চলে যায়। এখন প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রধান অক্ষ থেকে যদি দূরেও চলে যায়, তাও সে একটা সিস্টেম মেনটেন করবে। সে কিভাবে দূরে চলে যাবে? সে প্রধান ফোকাস দিয়ে রশ্মি টেনে যেইভাবে সে দূরে যায়, সে ওইভাবে যাবে। মনে হবে যে সে প্রধান অক্ষ থেকে বের হয়ে দর্পণ থেকে দূরে চলে যাচ্ছে, অর্থাৎ এইভাবে সে দূরে চলে যাবে। তুমি চাইলে এইখান দিয়ে ডট ডট দিয়ে রেখাটা আইকা নিতে পারো, ঠিক আছে? ডট ডট কেন? কারণ এখানে আসলে রশ্মি যায় নাই। রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে উত্তল দর্পণের পৃষ্ঠে পড়ছে, আপতিত হয়েছে এবং সে প্রধান অক্ষের বাইরের দিকে সে প্রতিফলিত হয়ে চলে গেছে। এমনভাবে প্রতিফলিত হয়েছে যাতে তাকে পিছন দিকে বাড়ালে মনে হয় প্রধান ফোকাস থেকে বেরোচ্ছে। এবার আবার আরেকটা যে চিত্র, সেটা কি? যে বক্রতার কেন্দ্র দিয়ে যাবে। আমরা জানতাম বক্রতার কেন্দ্র দিয়ে গেলে সে কি বক্রতার কেন্দ্র বরাবরই ফলিত হয়। এই বক্রতার কেন্দ্র বরাবর যাবে এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে যদি ডট ডট দিতাম তাহলে মনে হতো যে সে বক্রতার কেন্দ্র দিয়েই যাচ্ছে। এখন বক্রতার কেন্দ্র বরাবর গেলে সে তো আর ভিতরে যাবে না, এটা তো জাস্ট আমি বোঝানোর জন্য বুঝলাম যে হ্যাঁ বক্রতার কেন্দ্র বরাবরই সে আসে। সে কী হবে? বক্রতার কেন্দ্র বরাবরই সে প্রতিফলিত হয়ে চলে যাবে। তাহলে এই যে দুইটা রশ্মি প্রতিফলিত হয়ে যে চলে যাচ্ছে, তারা কি জীবনে মিলিত হবে? মিলিত হবে না। কিন্তু তাদেরকে যদি আমি ভিতরের দিকে নিয়ে যাই, তখন তারা এখানে মনে হবে যে মিলিত হয়েছে বা এই বিন্দু থেকে তারা বেরোচ্ছে। যেহেতু তারা বাস্তবিক ক্ষেত্রে মিলিত হয় নাই, বাস্তবিক ক্ষেত্রে তারা দূরে চলে যাচ্ছে, অবাস্তব মানে ভিতরের সাইডে আসলে মনে হয় যে এই বিন্দু থেকে তারা বের হচ্ছে, এরকম একটা সম্ভাবনা মনে হয়, বা মনে হয় যে এই বিন্দু থেকেই তারা উৎপন্ন হয়েছে। তখন এই বিন্দুকে বলা হয় অবাস্তব বিন্দু এবং এই বিম্বটা হবে অবাস্তব বিম্ব। অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে আমরা যেমন 5টা চিত্র পাই, উত্তলের জন্য একটাই চিত্র এবং ওই একটা চিত্রের জন্যই আমরা কি পাই? অবাস্তব পাই।